ব্রিটিশ ভারতের স্বাধীনতার ইতিহাসে ভারতবর্ষ এক প্রাচীন সভ্যতা, এক বিশাল সাংস্কৃতিক ঐতিহ্যের নাম। এই ভূখণ্ড যুগ যুগ ধরে জ্ঞানের আলো ছড়িয়েছে, শিল্প, সাহিত্য ও ধর্মীয় ভাবনার কেন্দ্র হয়ে উঠেছে। কিন্তু এই গৌরবময় ইতিহাসের মাঝেও রয়েছে দীর্ঘ দাসত্বের করুণ অধ্যায়, ব্রিটিশ শাসনের অধীনতা। এই ভিডিওতে আমরা জানব কিভাবে একটি বিদেশি কোম্পানি বাণিজ্যের নামে ভারতবর্ষে প্রবেশ করে এবং ধীরে ধীরে পুরো ভারতবর্ষকে তাদের উপনিবেশে পরিণত করে। জানব পলাশীর যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন ছোট বড় সংগ্রামের কথা, যেখানে লাখো মানুষ তাদের জীবনের বিনিময়ে দেশের স্বাধীনতার জন্য লড়েছেন। আর শেষে দেখব কেমন করে বহু আত্মত্যাগের পর 1947 সালে ভারতবর্ষ পেয়েছিল সেই কাঙ্ক্ষিত মুক্তি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন ও ব্যবসার শুরু। 1600 সালে ইংল্যান্ডে গঠিত হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান যার মূল লক্ষ্য ছিল এশিয়ার মশলা ও রত্নভাণ্ডার সংগ্রহ করা। 1608 সালে তারা সুরাট বন্দরে প্রথম বাণিজ্য কেন্দ্র স্থাপন করে। মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে তারা ব্যবসার অনুমতি পায়। শুরুতে এটি ছিল নিছক বাণিজ্যিক সম্পর্ক, কিন্তু সময়ের সাথে সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কৌশলে সামরিক শক্তি বাড়িয়ে তোলে এবং রাজনীতিতে জড়িয়ে পড়ে। 1757 সালের পলাশীর যুদ্ধ ও রাজনৈতিক ক্ষমতার শুরু। 1757 সাল এটি ভারতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড়। এই বছরের 23 জুন সংঘটিত হয় পলাশীর যুদ্ধ, যেখানে বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে রবার্ট ক্লাইভের নেতৃত্বে লড়াই করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দুর্ভাগ্যবশত নবাবের সেনাপতি মীর জাফর বিশ্বাসঘাতকতা করে। যুদ্ধের ফলস্বরূপ নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয় এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসন ক্ষমতা অর্জন করে। 1764 সালের বক্সারের যুদ্ধ। পলাশীর যুদ্ধের পর ব্রিটিশরা বাংলার নবাবদের উপর তাদের আধিপত্য বিস্তার করে। মীর কাসিম যখন বাংলার নবাব হন, তিনি ব্রিটিশদের কর্তৃত্ব চ্যালেঞ্জ করেন এবং রাজস্ব ব্যবস্থায় পরিবর্তন আনতে চান। অপরদিকে কোম্পানি তাদের বাণিজ্যিক সুবিধা বাড়ানোর জন্য বাংলা, বিহার ও ওডিশার সম্পূর্ণ নিয়ন্ত্রণ চেয়েছিল। স্বাধীনচেতা মীর কাসিম ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য অওধের নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলমকে সঙ্গে নেন। যুদ্ধটি বর্তমান ভারতের বিহার রাজ্যের বক্সার নামক স্থানে সংঘটিত হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি হেক্টর মনরোর নেতৃত্বে কোম্পানি বিশাল বিজয় অর্জন করে। মীর কাসিম পরাজিত হয়ে পালিয়ে যান এবং পরে অজ্ঞাত স্থানে মারা যান। নবাব সুজাউদ্দৌলা আত্মসমর্পণ করেন এবং ব্রিটিশদের সাথে চুক্তি করতে বাধ্য হন। মুঘল সম্রাট শাহ আলম ব্রিটিশদের অধীনে আসেন এবং 1765 সালে আলাহাবাদ চুক্তি স্বাক্ষর করেন, যার ফলে ব্রিটিশরা বাংলা, বিহার ও ওডিশার দেওয়ানি বা রাজস্ব আদায়ের অধিকার পেয়ে যায়। 1857 সালের সিপাহী বিদ্রোহ। পরবর্তী সময়ে কোম্পানির শাসনে নানা দুর্নীতি ও দুঃশাসন দেখা দেয়। এর বিরুদ্ধে ভারতের নানা অঞ্চলে ক্ষোভ জন্ম নিতে থাকে। এর চূড়ান্ত পরিণতি লাভ করে 1857 সালের সিপাহী বিদ্রোহে। এটি ছিল ভারতের প্রথম বড় ধরনের স্বাধীনতা সংগ্রাম। ভারতের উত্তর প্রদেশের মিরাট সেনানিবাসে বিদ্রোহ শুরু হয়। প্রথম বিদ্রোহী ছিলেন সিপাহী মঙ্গল পাণ্ডে। তিনি ব্রিটিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অস্ত্র ধরেন। যদিও মঙ্গল পাণ্ডেকে ব্রিটিশরা ফাঁসি দেয়, কিন্তু এটি ভারতীয় সৈন্যদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেয়। সিপাহীদের সঙ্গে সাধারণ মানুষও ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। যদিও এই বিদ্রোহ দমন করা হয়, কিন্তু এটি ব্রিটিশ সরকারকে চমকে দেয়। এরপর থেকেই কোম্পানির শাসনের অবসান ঘটে এবং 1858 সালে ব্রিটিশ সরকার সরাসরি ভারত শাসনের দায়িত্ব গ্রহণ করে। জাতীয়তাবাদের উন্মেষ ও প্রথম আন্দোলন। 1885 সালে গঠিত হয় সর্বভারতীয় জাতীয় কংগ্রেস। এটি ছিল ভারতের প্রথম সংগঠিত রাজনৈতিক আন্দোলনের প্ল্যাটফর্ম।
শুরুর দিকে কংগ্রেস ছিল তুলনামূলকভাবে মৃদু ধরনের দাবি দেওয়া ভিত্তিক রাজনৈতিক দল। কিন্তু সময়ের সাথে সাথে বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল ও লালা লাজপত রায় এর মতো নেতারা কংগ্রেসকে আরও সক্রিয় করে তোলেন। 1905 সালের বঙ্গভঙ্গ। 1905 সালের বঙ্গভঙ্গ ছিল এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। ব্রিটিশ সরকার বাংলাকে দুটি প্রদেশে ভাগ করে। এর জবাবে সর্বাত্মক আন্দোলন শুরু হয়। ফলে ব্রিটিশ সরকার 1911 সালে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। মুসলিম লীগের প্রতিষ্ঠা। অল ইন্ডিয়া মুসলিম লীগ 30 ডিসেম্বর 1906 সালে ঢাকার শাহবাগে নবাব সলিমুল্লাহর বাসভবনে প্রতিষ্ঠিত হয়। ঢাকায় নবাব সলিমুল্লাহ, আগা খান, ভিকারুল মুলক সহ অন্যান্য মুসলিম নেতারা একত্র হয়ে এই সংগঠন প্রতিষ্ঠা করেন। এর মূল লক্ষ্য ছিল ব্রিটিশ সরকারের সঙ্গে মুসলিমদের স্বার্থ সংরক্ষণ করা এবং রাজনৈতিক অধিকার আদায় করা। মহাত্মা গান্ধী ও অহিংস আন্দোলনের সূচনা। 1915 সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসে ভারতীয় রাজনীতিতে প্রবেশ করেন। তিনি সত্যাগ্রহ ও অহিংসার পথ দেখান। 1919 সালে রাওলাট আইন এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড দেশের মানুষকে চরমভাবে নাড়া দেয়। এরপর 1920 সালে গান্ধীজির নেতৃত্বে শুরু হয় অসহযোগ আন্দোলন। ভারতীয়রা সরকারি চাকরি ত্যাগ করে, বিদেশি স্কুল বর্জন করে এবং ব্রিটিশ পণ্য বয়কট করে। পরবর্তীতে 1930 সালের লবণ অভিযান ছিল এক ঐতিহাসিক প্রতিবাদ। গান্ধীজির নেতৃত্বে হাজার হাজার মানুষ আইন ভঙ্গ করে, নিজেরা লবণ তৈরি করে, ব্রিটিশ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এই আন্দোলনে সাধারণ মানুষ ব্যাপকভাবে যুক্ত হয়। বিপ্লবী আন্দোলন ও সশস্ত্র সংগ্রাম। সব আন্দোলনই অহিংস ছিল না। একদল যুবক অস্ত্র হাতে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, রাজগুরু, সুখদেব এরা ছিল বিপ্লবের প্রতীক। তারা ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করে জাপানের সহায়তায় সশস্ত্র বিদ্রোহ গড়ে তোলেন। তার আদর্শ ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দেশভাগ ও স্বাধীনতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা আর ভারতের শাসন চালিয়ে যেতে পারে না। 1946 সালের নৌ বিদ্রোহের মতো ঘটনার মাধ্যমে স্পষ্ট হয় ব্রিটিশ শাসন শেষের পথে। কিন্তু তখন রাজনৈতিক জটিলতা তৈরি হয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। মুসলিম লীগ চায় পৃথক মুসলিম রাষ্ট্র, যার ফলে শুরু হয় দেশভাগের আলোচনা। অবশেষে 1947 সালে ভারতবর্ষ ভেঙে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ভারত নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস কেবল একটি রাজনৈতিক আন্দোলনের ইতিহাস নয়, এটি আত্মত্যাগ, একতা ও সংকল্পের ইতিহাস। লাখো মানুষ তাদের জীবন উৎসর্গ করেছিলেন একটি স্বাধীন স্বদেশের স্বপ্নে। আমাদের কর্তব্য সেই ইতিহাসকে শ্রদ্ধা করা, তা থেকে শিক্ষা নেওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই গল্প শোনানো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।